আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না। কথা যে আপনি তো সবচেয়ে শক্তিশালী ভয়েসটা ছিলেন আওয়ামী লীগের সময়, এখন আপনার কথা অতটা আওয়ামী বিরোধী মনে হয় না কেন? তার এক নম্বর কারণ হচ্ছে আমার প্রতিপক্ষ তাদের এমন পতন হবে যে আপনাদের সম্পর্কে টকশোতে এসে একটা আওয়াজ করবে এই লোকও আপনারা খুঁজে পাবেন না। নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইলেজ দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইলেজ পেয়েছেই, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলেও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইলেজ দিয়েছে। সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। এরা এক একজন শত শত কোটি টাকা পিএস কামাই ফেলতেছে কতদিনে? 10 মাসে। হাসিনার তো 15 বছর সময় লাগছিল, পলিটিশিয়ানদের তো 15 বছর 20 বছর লাগে এইরকম অর্থ কামাইতে। এই বাটপারদের তো 3 মাস 4 মাস 5 মাসে তারা কামায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টকশোতে কথা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বর্তমান সরকারের যত উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়ে মুখ খুললেন এবং তার বক্তব্যটি ভাইরাল হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসব। বা পরিষ্কার করা আছে কিনা যেহেতু এই দাবিটা জানানো হচ্ছে। খালিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দলের যেই রাজনীতি মধ্যপন্থা বা সেন্ট্রিস্ট পলিটিক্স, সেখানে আমরা বেসিক কিছু প্রিন্সিপালের উপর বিশ্বাস করি। সেই বেসিক প্রিন্সিপালের মধ্যে আছে নাগরিক অধিকার, নারী পুরুষের সমান অধিকার, আছে শ্রমিকের অধিকার, আছে অন্যান্য যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী তাদের অধিকার। এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি, আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে, যেই ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি, আলাদাভাবে বলে দেওয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে। অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, তার মধ্যে আনফরচুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন, সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স, এভরিথিং ইজ পলিটিক্যাল। সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক, সামাজিক এবং আমাদের যেই মানে দেশের যেই কালচার, সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ। সো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, সামাজিক নিগোষ্ঠী আছে, এছাড়া শ্রমিক ভাই বোনেরা আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আইন করার বিধান সংবিধানে আছে, যাতে তারা সমাজে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ধরতে পারে। এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্টভাবে দেখতে পাই, দেখুন খালেদ ভাই, এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই, কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই। আপনি কি ভাবছেন, আমি কি ভাবছি, এই কুতর্কেরও প্রয়োজন নাই। আমি একেবারে সাদা চোখে, খালি চোখে কি দেখতে পাই? ধরুন এই যে সরকারটি গঠিত হলো, এরা কিন্তু 6টা বা 7টা কমিশন করেছে, তাই না? সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে। প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন, পক্ষে বলেছেন, বিপক্ষে বলেছেন। কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না, কমিশন বাতিল করো, এরকম কোনো আওয়াজ কিন্তু বেঁচে ফারহানা, আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতিগুলি আছে, যে আদেশ নিষেধ বিধিগুলি আছে, সেই বিধিগুলিকে তো আসলে তার সাংঘর্ষিক হয়ে তো সেগুলি আসে নাই। তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে? আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে, তাহলে সে এটা প্রতিবাদ করতে পারবে না? খালিদ ভাই, 466টা সুপারিশ ছিল, তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 25টা ধরলাম, 100টা একদম ম্যাক্সিমাম ধরলাম, সেগুলোকে বাদ দিয়েও তো বাকি 366টা নিয়ে আলোচনা হতে পারতো, তাই না? কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো। 1 2 হলো কোন কমিশনের সদস্যকে, আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দ তো আসলে ভদ্র সমাজে অচল না। আমার ওই কমিশনের 60 নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো। আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি। কিভাবে আমি জানলাম খালেদ ভাই? ধরুন এই যে আপনার মতন হাজারটা, আমি আসলে এই জীবনে গত 17 বছরে কয়টা টকশো করেছি আমি জানি না, মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না, হয়তো হয়েছে। এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি
পাই না। আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব, আমি দুঃখিত আপনার এই ভাষায় বলার জন্য, এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা কিন্তু ফারহানা একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে, সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে, আমি কি বলবো, তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না, এটা তারা প্রত্যাহার করেছে, এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না, এটা তারা সাপোর্টও করে না, এটা এরকম কিন্তু তারা বলছে। আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন, কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন, ওইটাও কিন্তু একটা বাস্তবতা। খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ, নারীরা পছন্দ করে না, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোনো কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখিনি। অদ্ভুত কাণ্ড, দেখেন 17 বছর, ইটস আ লং টাইম, আমি কোনো নারীকে দেখিনি। দুই হলো, হেফাজত কখন বললো? যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না। এক। দুই হলো, হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে, ইসলামে এই ব্যাপারে কি বলা আছে? একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না, অ্যালাউ করে না? কেউ তো বলেন নাই। সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয়, আমার এনসিপির ভাইরাও ছিলেন, আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও, হেফাজতে আরেকটা ছিল ইসলামিক আন্দোলন হাত পাখা যে, হ্যাঁ, তারাও সম্ভবত ছিলেন, মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন কেন জানেন? আমি আপনাকে বলি একটা লাইন, আমাদের মনে, মগজে, মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায়, যাতা লেখা যায়, যাতা করা যায়, কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেই ট্রিট করি না, ওরা সাব হিউম্যান। তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস, আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে, তাই না? সাব হিউম্যান হিউম্যান রাইটসের কথা বলছেন। ফারহানা, আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই অধিকারগুলির কথা একটু বলতেন, যে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন হয় দেখে প্র্যাকটিক্যালি, মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয়, আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন, শ্রমিকের প্রতি কেমন, জাতিগত, ধর্মীয়, ভাষাগত, লৈঙ্গিক? কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি বা কায়েমি স্বার্থবাদিতার দৃষ্টিভঙ্গি থেকে আসলে এই ইস্যুগুলি ডিল করে, কিন্তু দোষ দেয় অন্যদের। ইন্টারেস্টিং কিন্তু দেখুন, আমি তোকে শুরুতে বলছি যে এভরিথিং ইজ পলিটিক্যাল, নাথিং ইজ আউটসাইড পলিটিক্স। সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। ধরুন আমার দল যখন 2018 সালে নির্বাচনে গেল, আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায়, সেই কনস্টিটুয়েন্সিতে আগের 7 বারের এমপি ছিলেন, সুতরাং সঙ্গত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি, ওই ভদ্রলোক পেয়েছেন, উনি জিতেও এসেছেন। সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল, কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে। আচ্ছা, আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি? সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো, মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী কিংবা তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু, এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন। আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই, একেবারেই নাই। সো আমার ইউএসপিটা কি ছিল? আমার ইউএসপি ছিল আমি ওরেটর, আমি কথা বলতে পারি, এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে, যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে। আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি, ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে, খালেদ ভাই, আমি এখন যদি আমার দলকে দোষ দেই যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না, কেন 50% নারী যেই দেশে, সেই দেশে, বা 53% সেই দেশে কেন অন্তত 33% আসনে, ঠিক আছে, 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না কেন জানেন? বিকজ দুটো কারণ। এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মতো সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই, আসলেই নেই খালেদ ভাই। এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না, এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী, আমাদের পারিবারিক ব্যবস্থা দায়ী, আমাদের রাষ্ট্র। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, চমৎকার করে বলেছেন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে লিড নেয়ার থাকে। এখন আমরা যত বেশি জামাত শিবিরের, এনসিপি বা আওয়ামী লীগের সমালোচনা করি, এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেইনস্টও আসলে করতে পারবো কিনা, বিএনপি মুখে যা বলে আসলে সেইটা প্র্যাকটিক্যালি তা করে কিনা? খালেদ ভাই, আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে, আমরা যদি এভাবে লেটস পুট ইট ইন দিস ওয়ে, জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না, না, বিএনপি এটা বিশ্বাস করে না। কেন আমি বলি আপনাকে,
আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জরিপ হয় খালেদ ভাই, একটা দুটা না, কয়েকটা জরিপ হয়, দলের কয়েকটা জরিপ হয়, এজেন্সিগুলোর জরিপ হয়। এই জরিপের রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায়। আমরা যদি কনস্টিটিউয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি, আমি কনস্টিটিউয়েন্সিতে কতদিন পর গেলাম, কয়টা মিটিং করলাম, কোন কোন ইউনিয়নে মিটিং করলাম, কোনটাতে লোক কেমন হলো, এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায়। তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করব, আই মিন ইট, আমার কাম হোয়াট মে আমি কন্টেস্ট করব, দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপগুলোতে, তখন দল তো ওই আসন চায়, দল তো আর কোনো আসন হারাইতে চায় না। সো তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিতেই হবে। সো এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা দাগে, খালেদ ভাই মোটা দাগে। কিন্তু তার আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায়, কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয়, মেয়েদেরকে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয়, যেটা একটা পুরুষকে পড়তে হয়। ফারহানা, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু জনাব মোহাম্মদ ইশরাক আপনার কাছে যেতে চাই। আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন, গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা জনাব মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন, আমি আপনাকে কোট করছি, বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না, কোনোদিনই মুখ্য ছিল না, মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাসি দায়ী। অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুঁড়ে মেরেছে, জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে, এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে। লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য, জাসি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে, আবার হারবে। আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে, আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন, আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। আর আমি একটু আপনার জন্য একটা ছোট্ট করে একটু বলি আমাদের দর্শকদের জন্য, যেই ছোট ছোট ক্লিপিংসগুলি দেখা যায়, আমি দর্শকদের অনুরোধ করব আপনারা দেখবেন যে এগুলি আমরা ঠিকানা থেকে আসলে এগুলি আমরা কখনো মানে একদম শর্টস যেগুলি আমরা করি সেগুলি বাদে অন্য অনেকগুলি জায়গা থেকে এইখান থেকে একটা কথা সেখানে একটা কথা দিয়ে যেগুলি করা হয় সেগুলির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, আপনারা নিশ্চয়ই এগুলি বুঝতেও পারেন। সেজন্য সাউন্ড বাইট বা এই জাতীয় জিনিসের ক্ষেত্রে আমাদের এই টকশোর কোনো উদ্দেশ্য থাকে না। জনাব মোহাম্মদ ইশরাক, আপনি যদি একটু বলেন আপনার এই বোতল ছুঁড়ে মারা রাজনীতিটা যদি আমাদেরকে একটু বলেন, জনাব মোহাম্মদ ইশরাক। আচ্ছা, তো বোতল ছুঁড়ে মারা নিয়ে যে বিষয়টা হলো, প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করছিল, তাদের 3টা দাবি ছিল, 3 দফা দাবি ছিল, সেই দাবিতে তারা আন্দোলন করছিল এবং আন্দোলন করার এক পর্যায়ে সেখানে একজন উপদেষ্টা তিনি আসলেন ছাত্রদের সাথে কমিউনিকেট করতে। তো তিনি যখন কথা বলছিলেন তখন সাংবাদিকরাও ছিল, তখন হুট করে একজন বোতল ছুঁড়ে মারলো, পানির বোতল, প্লাস্টিকের, খানিকটা হয়তো পানিও ছিল, তারপর সেটা তার মাথায় যায় লাগলো। তো এরপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং চলে যাওয়ার পর উনি ইনফর্মালি এবং ইনডাইরেক্টলি এবং ওনার যে সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, তারা ইনডাইরেক্টলি এবং ইনফর্মালি ডাইরেক্টলি তারা এটাকে জামাত শিবিরের উপর ব্লেম করলো। আজকে আমরা জানতে পারলাম যে ছেলেটা হচ্ছে, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেই উপদেষ্টা তাকে ছাড়িয়ে নিয়েছেন অর সামথিং এরকম কিছু একটা হয়েছে। বাট গত কয়েকদিন, 1-2 দিন আপনার এই পুরো বিষয়টা জামাত শিবিরের উপর দায় চাপানোর একটা বিষয় ছিল। তো সে সময় জামাত শিবির যে কাজটা করলো, তারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট এবং বিভিন্ন ধরনের তথ্য সামনে আনার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করলো যে এই কাজটার সাথে তারা জড়িত না। কিন্তু আমি যেহেতু অ্যান্টি ফাউন্ডেশনাল স্কুল অফ থটে বিশ্বাস করি এবং এসেনশিয়ালিস্ট নোশনের বাহিরে, তো আমি মনে করি যে আসলে রাজনীতি এইভাবে সত্য দিয়ে বা ফ্যাক্ট দিয়ে হয় না, এখানে পারসেপশন এবং ট্রুথ এই দুটো মিলেমিশে একাকার হয়ে যায়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির, অথচ জামাত শিবিরের জন্য 5ই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল। আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো, আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি। কিন্তু তারা যেটা করেছে, তারা সকল পক্ষকে, রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে। ধরেন বিএনপির কথা ধরেন, বিএনপি ইজ এ ম্যাচুর পলিটিক্যাল পার্টি, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে, রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল, তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে। সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না, বিএনপির বাহিরেও আরো অনেকে কথা বলছে, এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে একটু উস্কুসও করে। কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো, সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে, একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয়, বিএনপি একটা শক্তি, তারপর তারা একটা শক্তিতে পরিণত হবে। বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই। প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে, কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি, তারা কোনো লিখিত কোনো চুক্তি না, সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না, কোনো কিছুতে যায়নি। এখন তারা অনেকে বিট্রেড ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো। তো
এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি, তারা কাউকে কারোর সাথে তারা গাঁটছড়া বাঁধে নাই, তারা কোনো কোয়ালিশন করে নাই, তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই। এর ফলে যেটা হয়েছে, জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে। এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে, সত্য দিয়ে মোকাবেলা করছে। জনাব ইশাক আহমেদ, আপনার অনুমতি নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে শিবিরের জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন, এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান? এটি একটি মানে বড় প্রেক্ষাপটে। আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসে উজ্জ্বল করি, সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে। তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে এরা এই কাজটি করেছে, তাই না? সেলিব্রেট করা আর কাজটা করা, এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না, আরো অনেকেই সেলিব্রেট করেছে, কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল। সো কিন্তু এই যে কেন, তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না, কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না, কেন এদের দিকে গেল? আমার হচ্ছে আপনার তাদের পলিটিক্স। জি, আপনি ওইটাও যদি একটু বলেন যে আপনি এলিনেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন, প্রকাশ্যে আড়ালে আলোচনা, এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা, মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না। জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার। একটা হচ্ছে আপনার কম্পিটিটিভ পলিটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন, আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট। আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে আছি, অর্থাৎ হচ্ছে মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয়। আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না। সো এখানে ভোটের আগেই কিন্তু জোটটা গঠন হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয়, সরকারের সময় যে। তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোনো আলোচনা আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, তারা কথা বলেছে, ডায়ালগ তো তারা সবাই করছে। নির্বাচনের সময় আসুক, তফসিল ঘোষণা হোক, তারপরে তো এটা তো সময় আছে। মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন, মানে আমি বোঝার জন্য, যারা মোহাম্মদ ইশাক বেয়াদবি নেবেন না, আপনি বোঝার জন্য আমি বলতেছি, মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে, এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে জামায়াত চেষ্টা করতেছে আসলে কারো না কারোর সাথে থাকার। আচ্ছা, এটা আমার দেখা, কারো না কারোর সাথে থাকার চেষ্টা করছে। এখন যদি জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয়, এই স্বীকৃতিটা এনসিপির এখনো প্রাপ্য কিনা এটার তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই। কিন্তু যদি সেটা না হয়, যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয়, তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না। জোট হয় হচ্ছে আপনার 1 আর 3, 2 আর 3 বা 2 আর 4। সো এইরকম কোথায় হয়েছে? এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো, তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিং এর সম্মুখীন হতো না, এরকম বিরোধিতার মধ্যে পড়তো না। তারা যেটা করেছে, এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না। আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন, এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব। কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব, জাতীয় পার্টি। আচ্ছা, আর জামাত ইসলামী তো জামাত ইসলামী তো বিএনপি সেই হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে, মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে। মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি, আমার মনে হয় না যে আপনার, দেখেন, এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে, তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়েতে, এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এটা দেখেন, আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে রিভেঞ্জ নিচ্ছি না, কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না। আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি। এখানে যারা হিটারটো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানানভাবে নানান কারণে যুক্ত ছিল, ব্যক্তিগত কারণ থাকতে পারে, আপনার প্রলোভন থাকতে পারে, কোয়ারশন থাকতে পারে, তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেট হবে। সো আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে, তারা অন্যান্য দলে চলে যাবে। অন্যান্য দলে যাওয়ার পর সেখানে তার সুযোগ আমি মনে করি নাই। এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে, তখন আওয়ামী লীগের কামব্যাকটা আমি দেখতে পাচ্ছি না, সুতরাং ওইটা আলোচনা বাইরে থাক। কিন্তু আপনি আমাকে একটু যদি ছোট্ট করে একটু বলেন যে আপনি বিএনপি জামাত এনসিপির কথা বলতেছিলেন, আপনি বলতেছিলেন 1 নাম্বার বা 2 নাম্বার দল। যদি আমি বিএনপিকে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি এককভাবে, দ্বিতীয় যদি জামায়াতকে বলি, প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ কতটুকু? বা দ্বিতীয় যদি আপনি এনসিপি কে বলতে চান, তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়ের মধ্যে থেকে আসলে তফাৎটা কত? মানে তারা কি খুব কাছাকাছি প্রতিপক্ষ, বিএনপি জামায়াত এনসিপি? নট নেসেসারিলি। আপনার বিএনপি
বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি, তারা রাষ্ট্র ক্ষমতায় বহুবার থেকেছে। দেখেন বাই দ্য ওয়ে, আমি যখন বিএনপি কে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্র ক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি, এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে। রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিভেন্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি। আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির এটা কোনো মানে এটা এড়ানোরও কোনো উপায় আছে। বাট আপনার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বা এই যে 5ই আগস্টের পর থেকে যে পলিটিক্স, এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কেউ হ্যান্ডেল করতে পারে নাই। বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে, যে কারোর সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে, রেটরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে। কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা, এবং এটা ইন এ নেগেটিভ সেন্স আমি বলবো, সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড। এবং আমি মনে করি যে ডক্ট্রিনাল একটা ব্যাপার, কারণ যদি ডক্ট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরেন 1940s এ জামাতের যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিন দিয়ে তো 2025 সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না। একসময় তো জামাতে আপনার আইনজীবী হওয়াই নিষিদ্ধ ছিল, হ্যাঁ, স্কুল কলেজে পড়াশোনা, তারপর শিক্ষকতা, এগুলো জামাতে আপনার ডক্ট্রিনে নিষিদ্ধ ছিল, বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে। কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ, আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে। সো এখানে তারা কোয়ালিশন বিল্ড করতে পারছে না। প্রধান বিরোধী দল যে হবে, আপনার ধরেন, আমি কি একটা মিনিট আপনার কাছে চেয়ে নিতে পারি? জি প্লিজ। আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল, ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না। পৃথিবীর কোনো স্বৈরাচারী একা থাকে না, তার কিছু একটা সিলেক্টরেট থাকে, তার কিছু হেন্সম্যান থাকে। সো তারও একটা জোট ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে, জামাতের সেই জোটটা কি? এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে। আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির একজন দুজন ছিলেন, এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই। সো জামাতের যে প্রবলেমটা, সে কোনো কোয়ালিশন করতে পারছে না, সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না, এই জন্য সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে। এটা যতটা না ফিল আমি বলবো, তার চেয়ে বেশি এটা হচ্ছে তার নিজস্ব নিজে এটা করেছে। ওকে, আমি একটু প্রশ্নটা করে রাখি। আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন, কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি। কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি, তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন, এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময়, ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামায়াতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে, একসঙ্গে পথে হেঁটেছে, এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে, যখন সঙ্গে না থাকে, যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে, সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে। এটা তারা গর্ব নিয়ে বলে। তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে, আজকে আওয়ামী লীগের সঙ্গে, কালকে বিএনপির সঙ্গে, পরশু এনসিপির সঙ্গে, তরশু হেফাজতের সঙ্গে, চতুর্থ দিন চরমনায়ের সঙ্গে, যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই, তারপরে তারা যাইতে চায়। সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি। আপনি নিশ্চয়ই বলবেন, আমরা একটু ব্যারিস্টার ফারহানার কাছে, জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নিশ্চয়ই বলেন। আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে এর উত্তর দেব? জি বলেন। আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো, এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা, আমি জানি না, আমি এটা মানে জানি না, আমি এটা মানে জানি না। আপনি যেটা মানে, যেটা বোঝা যায়, আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, মানে আপনি যদি সবার কাছে হেরে যান, হ্যাঁ, তো মারা খাওয়া, তো হ্যাঁ, এটা মানে মারা খাওয়া, এটা কেন? ওকে, আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় আপনাকে আসলে আপনার দর্শকরা বা ওরা নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছেন আপনি কি বলছেন, আমি বুঝি আর না বুঝি। আপনার কাছে আসবো আবার আমি। ব্যারিস্টার ফারহানা, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার কাছে প্রশ্ন করার আগে, যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71 স্বাধীনতার পক্ষে কথা বললে জীবন চলে যায় বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ছাত্রদল নেতা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা নিয়ে এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 37% মনে করছেন সঠিক, শতকরা 63% মনে করছেন সঠিক নয়। কিন্তু ব্যারিস্টার ফারহানা, আমার একদম একটা স্পষ্ট প্রশ্ন, আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, 71 স্বাধীনতার পক্ষে কথা বলা, বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু 78 সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে, জাতিকে বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে। বিএনপি আজকে যাদেরকে মুনাফিক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল, আমি জনাব ইশাকের সাথে একদম একমত। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতার রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত 15 বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে
কি বলেন করা হয়েছে। বিএনপি কিন্তু 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল 96 সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইছি না, আমি শুধু মনে করাই চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্মরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হচ্ছে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেওয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত 15 বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে, প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, যাতে তোমাদের ক্ষেত্রে তারা 10-এ 0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে 4র্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসেছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসেছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করে দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হতে হবে। একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি। আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যেই জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন, বলতে পারে না, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময়, আপনার 2001 সালে আপনি মনে থাকবেন, তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালিদ ভাই,
আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার ওইটা বিভাগ করবে কিন্তু- বলছিল, ওইটা করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, করে নাই। মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাহলে কি আর করবে? ওইটা আমি করবে প্রশ্ন বলছিল confused হয়ে গেছি। না, বেঁচে পারেন। আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে আর কোনোদিন করবে না, এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারের বেশি, মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো জি। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী Absolutely. করবে না। এই Absolutely. স্বাধীনতাটুকু কি আমরা দলকে দিব না? হ্যাঁ, দিব। বেঁচে পারে না, বেঁচে পারে না। আমি আপনার কাছে আবার আসবো। জনাব ইশাককে একটু শুনে আসি। শুধু আমি একটু এটা বলে রাখি, দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার। আমরা গত 40 বছরে তাই দেখছি। ওয়েস্টমিনস্টারের উদাহরণ আপনি দিলেন। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে, মানে আমি কি বলবো, পথিক তুমি পথ হারাই আছো, আমরা নামে বলি আর কি, যে মানে মানে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে একটা ডিফারেন্ট ডেমোক্রেসি। এটা আসলে আমাদের স্টাইল। আমি একটু জনাব ইশাকের কাছে, না আপনার কাছে আসি আমি, বেঁচে পারে না, আপনি এই বিষয়ে একটু নতুন করে একটু বলবেন। জনাব ইশাক, আমরা আজকে ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি। সেখানে তিনি লিখছেন, সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে এবং আরও বিভিন্ন উপায়ে সরকারকে নথি স্বীকারে যারা বাধ্য করছে, তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? জনাব ইশাক, আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আরো দুই একটা বিষয় আপনার কাছে জানার আছে। জনাব ইশাক, আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানার উনি যে কথাটা বলছিলেন এবং ওনার সাথে আপনার যে আলোচনাটা হচ্ছিল সেটার একটু সূত্র টানতে চাচ্ছি। জি, please। দেখেন, আমাদের জেনারেশন স্পেশালি, তারপর হচ্ছে আপনার এনসিপি এবং শিবিরের অনেকে আপনার এই যে সংস্কার প্রসঙ্গে বিএনপির যে দোদুল্যমান অবস্থান এবং বিএনপির যে ভূমিকা, সেটা অনেকে তো খুব বেশিরভাগই তীব্র বিরোধী, এবং অনেকে তীব্র বিরোধী না হলেও এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু আমি এখানে একটু নিজেকে ডিস্টেন্সে রেখেছি এ কারণে, আপনি যদি দেখেন রেভলিউশনের পর সবখানে অ্যানার্কি হয়, যে কথাটা কিন্তু আপনি মাত্র বললেন যে মাহফুজ আনামও সেটাতে অ্যালিউড করছে। আপনার ইরাকে সাদ্দামের পতনের পর ইরাক একটা প্রবলেম ফেস করে। সো তারা আপনার স্বৈরাচার ঠেকাতে খুবই উদ্গ্রীব ছিল। স্বৈরাচার ঠেকাতে আপনার হচ্ছে যে পাওয়ার করিডোর গুলোকে আপনার সেপারেট করা, সেপারেশন অফ পাওয়ার, এই বিষয়গুলোতে অনেক বেশি এমফাসিস দেয়। কেউ যেন স্বৈরাচার হতে না পারে। আপনি যেমন বললেন যে বিএনপি তাহলে হাসিনার মতন সরকার চালাতে চায় কিনা, এইটাতেই সকল সংস্কার প্রক্রিয়া মানে তাদের ফোকাস নিবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো, এত বেশি হচ্ছে আপনার ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হলো যে কেউ আর গভর্নেন্সটাকে ডেলিভারি করতে পারছে না। গুড গভর্নেন্স তো পরের কথা, তখন আগেই তো ভালো ছিলাম, এই ন্যারেটিভটা তৈরি হলো এবং মানুষের মধ্যে মনে হলো যে এইরকম এনার্কি যদি তৈরি হয় তাহলে তো একটা মানে আপনার অ্যাটলিস্ট কেউ তো একটা স্টেবিলিটি আপনার এখানে আনুক, বিদেশিরাও এটা খুশি হয়, কারণ তারাও তো ব্যবসা বাণিজ্য করতে হবে, দেশের মানুষও তো অস্থির। আপনি যদি খেতে না পারেন তাহলে শুধু বাক্সিদিনতা দিয়ে আপনি কি করবেন, আপনার যদি এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তো এইরকম কারণে আমি মনে করি বিএনপি যে প্রপোজালগুলো ছিল, রিফর্ম প্রপোজালগুলো ছিল, সেগুলো কিন্তু একটা প্রি রেভলিউশনারি স্টেজের আপনার রিফর্ম প্রপোজাল। রেভলিউশনারি একটা বাস্তবতার পরে এখন প্রতিদিন যমুনায় আন্দোলন হচ্ছে। হাবিবুর রহমান নামে ছাত্র দলের একজন আছেন, উনি প্রায় এগুলোর বিরুদ্ধে লেখেন এবং আমি মনে করি উনি খুবই দূরদর্শী, কারণ উনি জানেন যে বিএনপিকেও কয়েকদিন পর এই ধরনের অ্যানার্কিকে ফেস করতে হবে। এখন যদি এগুলোকে বিএনপি এই সরকারকে চাপ দেওয়ার জন্য, নির্বাচনের জন্য বা সরকারকে আনপপুলার করার জন্য এই বিষয়গুলোকে গায়ে মানে পালে হাওয়া দিতে থাকে, আপনার 2 দিন পর যখন বিএনপি এই সেম সিচুয়েশনটা ফেস করবে, when it will be in government, তখন কিন্তু একটা মারাত্মক প্রবলেম হবে। সো এই পোস্ট রেভলিউশনারি সিনারিওতে আপনাদের নেপোলিয়নের উত্থান কেন ঘটলো? কারণ এখানে রেইন অফ টেরর চলছিল, এনার্কি চলছিল। সো আমি এখানে মনে করি যে সেপারেশন অফ পাওয়ার এটা খুবই নেসেসারি, কিন্তু তার আগে আমাদের রাষ্ট্রটাকে একটা স্টেবল অর্ডারে নেওয়ার জন্য মেবি আমাদের এখানে এত হ্যাস্টিলি ডিসিশন বা হচ্ছে স্রেফ বিএনপি এই মুহূর্তে এত রেডিক্যাল চেঞ্জ চাচ্ছে না জন্য তাকে খুব বেশি ব্লেম দেওয়া, আমি মনে করি এখানে আমাদের, আমি কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছি না যে এটা ভালো এটা খারাপ, আমি মনে করি যে এখানে আমাদের একটা গ্রে এরিয়া আছে যেখানে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ আছে। আমি আসলে আপনার কথার প্রেক্ষাপটেই একটা মানে সম্পূরক প্রশ্ন করতে চাই, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছেও যাবে, আপনার একটু মন্তব্য শুনে যেতে চাই। আবারও একটু ফিরে আসি যে বর্তমানের এই যে 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিটা নিয়ে আপনি দেখবেন যে জাতীয় সঙ্গীত পছন্দ না করা, মুক্তিযুদ্ধকে ইসলাম বিরোধী যুদ্ধ বলা, এগুলি নিয়ে গত কয়েক মাসে নানাভাবে জামায়াত শিবির সহ, আপনি জানেন যে জামায়াত শিবির সহ অন্যান্য তাদের সমর্থকেরা, তাদের সহ দলরা এই কথাগুলি বলেছে, লিখেছে। আমাদের এখানে লেখক বুদ্ধিজীবী রেজাউল করিম রনি সম্প্রতি আসে এটা বলছিল যে জামায়াত
24 দিয়ে 71-কে ঢাকতে চেয়েছিল, সেটা ব্যাকফায়ার করেছে। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য বা পয়েন্ট অফ ভিউ আছে কিনা, যে এটা কি সত্যি আসলে জামায়াত কি মনে করে যে আসলে 24-কে বড় করে 71-কে ছোট করা বা 71-কে অন্য একটা মাত্রা দেওয়া, এটা কি সম্ভব, বা এটা কি জামাতের পরিকল্পনার মধ্যে আছে? জামাতের পরিকল্পনার মধ্যে আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আল্লাহ আমাকে ক্ষমতা দেয়নি তাদের অন্তর ঢুকে চেক করার। বাইরে দেখে কি মনে হয়? এটা অনেকে বাইরে দেখে কি মনে হয়? আপনার দেখেন, আপনার যে বিতর্কগুলো আছে এই বিতর্কগুলো কিন্তু নতুন না, এবং বিষয়গুলো এমনও না যে এই বিতর্কগুলোতে অন্য কেউ এর আগে পার্টিসিপেট করে নাই। যেমন গতকালকেই দেখলাম যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা A.K.M. ওয়াহিদুজ্জামান, ওনার একটা স্ট্যাটাস সম্ভবত 2019 বা 21 সালে সেটা ভাইরাল হয়েছে, যে উনি সেখানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন। কর্নেল ওলি, আমি ভুল করে না থাকলে উনিও মুক্তিযুদ্ধ করেছেন, উনিও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন। আমার বহু আগে খেয়াল আছে, যদি স্মৃতি প্রতারণা করে না থাকে, বর্তমানে যে বিডিআর তদন্ত কমিশনের প্রধান, উনি মুক্তিযুদ্ধ করে ওখান থেকে ওয়ারকোর্স থেকে আপনার সেনাবাহিনীতে কমিশন লাভ করেন, উনিও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন। তো পত্রপত্রিকায় পড়েছি এটা নাকি জিয়াউর রহমানের আমলে, এটা ডিবেট আছে, ওনার সময় নাকি এরকম চিন্তা ভাবনা চলছিল। তো এটা আমি মনে করি ডেমোক্রেটিক ডিবেটের পার্ট। এখন আপনার এবং বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে সেটা বিরোধিতা করার তো এমন যে কোনো গ্রাউন্ড নাই তা না। আপনি জার্মানিতে থেকেছেন, জার্মানিতে আপনার জাতীয় সঙ্গীত নিয়ে অনেক ডিবেট আছে। ওখানে বলা যায় জাতীয় সঙ্গীত আপনার ফ্যাসিস্ট এরার রেমন্যান্ট আছে, সেটাকে কিভাবে মডিফাই করবে, তারপর ইস্ট ওয়েস্ট ওই কমিউনিস্ট এরার। সো আমরা বিষয়গুলোকে যদি ডেমোক্রেটিক ডিবেটটাকে ওপেন রাখি, তাহলে আমার মনে হয় যে এটা আমরা করতে পারবো। এখন এগুলোর মাধ্যমে আসলে জামাত কি অ্যাচিভ করতে চেয়েছে, একটা লেখা যে জিনিসটা আপনি বললেন, ছাত্র সংবাদে একটা লেখা প্রকাশিত হয়েছে আহমেদ আফগানি নামের, সেখানে বলেছে যে অনেক মুসলমান না বুঝে ভুল বুঝে মুক্তিযুদ্ধ গেছে। তো এটা আহমেদ আফগানির, আমি মনে করি যে এটা প্রথমত আহমেদ আফগানির নিজস্ব মতামত। এই মতামত তবে জামাত শিবিরের অনেকেই হোল্ড করেন এবং জামাত শিবিরের বাহিরেও অনেকে হোল্ড করেন। বাট আমি মনে করি না যে জামাত বা শিবির অফিসিয়ালি, বিশেষ করে বর্তমান যে নেতৃত্ব, তারা এই বরঞ্চ তারা আসলে 71 জিনিসটাকে পাশ কাটিয়ে যেতে চান। এই কারণে না যে তারা 71-কে ভুলে যেতে চান, বরঞ্চ তারা 71 জিনিসটাকে পাশ কাটিয়ে দিতে চান, যাতে করে তাদের মানে তারা যেন এটাকে এমব্রেস করতে পারেন। বিকজ আদারওয়াইজ তো তাহলে তাদের যে দলের পাস লিডারশিপ, সেই বিষয়গুলোকে কোশ্চেন হবে। ওকে, আমি ব্যারিস্টার ফারহানার কাছে আমি এই প্রসঙ্গটাতেই আসলে একটু শেষ করতে চাই, এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে। তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপির দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে, এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে। যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি, বাঙালি জাতি, হ্যাঁ, মানে 1000 বছরের বাঙালি জাতি, এই আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যে রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে, এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে
ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে, যদিও আমার প্রয়োজন নাই, আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, সিএনজিতে চড়ি, সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি, জানতে পারি উনি আসলে কি নিয়ে চিন্তিত। বিকজ ওনারাই তো দেশের মেজরিটি, তাই না? ওনারাই তো মেজর শেয়ার হোল্ডার। ওনারা কিন্তু ওই কল্যাণমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে, যে বিষয়গুলোর চর্চা কল্যাণমূলক, আমাদের সময় শেষে আছে, একটু যদি করো যে একটু যদি শেষ করেন সময় শেষে। আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম। বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে। জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, রাজনীতি ঘুরপাক খাচ্ছে। জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না। আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন? বাংলাদেশ তো আসলে রেটরিক নিয়ে রাজনীতি হয়, মানে মুক্তিযুদ্ধের স্লোগান কোনটা কোনটা আসলে জামাত ইসলামী, কোনটা আসলে বিএনপি। জি বলেন, রাজনীতি হয়েছে? হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো, কিন্তু হয় নাই, হওয়ার শুরুটাও হয় নাই। এতে কি হয় জানেন, আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয়, সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল, এই যে নারীর অধিকার কমিশন, আমি আবারও আমাদের প্রাথমিক আলোচনায় ফিরে যাই। এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের 4 বিয়ের মধ্যেই ঘুরপাক খায়, কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে, জাকাত দেওয়ার কথা বলা আছে, ঘুষ না নেওয়ার কথা বলা আছে, আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার ব্যাপারে, জমি দখল করা, এতিমের সম্পদ দখল করা, অ্যাবসলিউটলি এতিমের সম্পদ দখল করার ব্যাপারে এত হার্শ আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই, এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না। নারীর পোশাক, পুরুষের বিবাহ, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে, কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয়, দেশটাও আর আগাতে পারে না। বেঁচে পারে না। আপনি আসলে, যেহেতু আমরা জনাব ইশাককে দিয়ে শুরু করছিলাম এবং শুরুটা অনেক বেশি ভালো হয় নাই, আমরা একটু হাসি খুশি শুরুটা একটু শেষটা একটু করি জনাব মোহাম্মদ ইশাককে দিয়ে। আপনার কাছে আসবো, আমি শুধু এই ব্যাপারে জনাব ইশাকের একটু সুচিন্তিত মতামত একটু শুনতে চাই। জনাব ইশাক, এই যে আমার শুধু জনাব মতিউর রহমান চৌধুরীর কথা বারবার মনে আছে, কারণ জনাব মতিউর রহমান চৌধুরী আসলে প্রকাশ্যে বলেন, লেখায় না, লেখায় প্রকাশ্যে দুইটাতেই আসলে আমি তাকে বলতে দেখি যে মন খুলে লিখতে না পারার কথা, সেলফ সেন্সরশিপের চর্চা বাড়ার কথা। আসলে আমি যে মাহফুজ আনাম সাহেবের কথা বললাম, যে মাহফুজ আনাম সাহেবকে আমি জার্মানি বনে ইন্টারভিউ করেছিলাম, তখনও তিনি বলছিলেন যে যা আমি করতে চাচ্ছি, যা লিখতে চাচ্ছি, যা লিখতে পারছি না, এটা আমার সম্পাদক হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা বা সবচেয়ে বড় মানে কি বলবো কষ্ট। একইভাবে এই সেলফ সেন্সরশিপের চর্চা এখন কি আরো বেড়েছে কিনা আপনি কি দেখতে পান? উপদেষ্টাকে প্রশ্ন করলে অ্যাপারেন্টলি সাংবাদিকের চাকরি চলে যেতেছে, উপদেষ্টা না বললেও চলে যেতেছে। আগে তো শেখ হাসিনা তবু বলতো চাকরি খাইয়া দাও, বা শেখ হাসিনার মেশিনারি বলতো, এখন বলতেও হয় না, অটোমেটিক চলে যায়। আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে, মানে ঘটা কইরা। এইগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলার পরে আমরা ব্যারিস্টার ফারহানাকে 30 সেকেন্ড শুনবো। জনাব মোহাম্মদ ইশাক। আচ্ছা দেখেন, আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন, এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা। আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে। ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল, তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে। অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন। তো তাদের মধ্যে আপনার বিভিন্ন ফিচার্স দেখবেন। আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে উত্তাল রাজনীতি, সেই রাজনীতির পক্ষ বিপক্ষ, সেটা কিন্তু এই যে 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যে নানান পক্ষ। ওই যে আহমেদ আফগানি বললো যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যে পরে তারপর তারা তওবা করেছে, ওরাও কিন্তু ওরকম ঠিক আছে জুলাইতে বুঝি নাই, তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম, কিন্তু আগেও তো ভালো ছিলাম, এরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে। সো নানান রকম ডিস্যাটিসফ্যাকশন সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি। এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে প্রেশারটা কিন্তু আসছে না, নন স্টেট অ্যাক্টরের প্রেসার বা নন স্টেট অ্যাক্টরের চাপের সাথে আমরা যদি স্টেট অথরিটির চাপকে ওই সাথে ছোট করে একটু মব যুক্ত করি, স্টেট প্রেসার দিল না ধরেন, কিন্তু কেউ বললো আসতাছি, ওহেন একটু গরু জব করে আসমো, ওহেন একটু তোমাকে একটু দেখে আসমো, তাহলে একটু ভয় পাবে না মানুষ? এবং স্টেট ওদের বাধা দিবে না, স্টেট বাধা দিবে হচ্ছে পিক এন্ড চুজ ভিত্তিতে। স্টেটে যেটা পছন্দ, যেখানে হাসান আব্দুল্লাহ থাকবে এখানে বাধা দিবে না, হাসান আব্দুল্লাহ না থাকলে বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনার যমুনার সামনেও যখন হাসান আব্দুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগী এবং ইন্টারকন্টিনেন্টাল ওখানে গেছে, বাট ওটা প্রসঙ্গ না। যখন আপনার
প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো, তখন কিন্তু রাষ্ট্র ভায়োলেন্টলি তাদেরকে রিমুভ করেছে। সো আমার কাছে মনে হয় না যে, এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত। যেই পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা ম্যাসাকার চালিয়েছে, সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে, বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে, বা অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই ডিফিকাল্ট টাইমসের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে। ডিলিট করার ঘটনা যেটা হয়েছে, আমি মনে করি না এটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী। আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন, আমি তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না। আমি মনে করবো যে আমি দাবি করছি, স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি। না, আমি মাহফুজ আলমের কথা বলছি না, মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি না। আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল, আমি দেখলাম 3-4টা টেলিভিশন এটা রিপোর্ট করছে, রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে, এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং 2-3টা সংবাদ মাধ্যম যেহেতু, সেই তো আমার একটু সন্দেহ হয়েছে। এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট 3-4টা জায়গায় দেখতে পাচ্ছি, মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট। আচ্ছা দেখেন, আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু জাতীয় সঙ্গীতের থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়ে নষ্ট করছে, এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে, অন্তত 2টা টেলিভিশনে আমি দেখছি, বেশ কয়েকটা গণমাধ্যমে। তারপরে তারা এটা তুলে নিছে, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা অনবধানতা বশত এটা ছাপাইছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরেকটা পাল্টা উদাহরণ দেই। ডেইলি স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন। ডেইলি স্টার বললো এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্ল্যাশের ব্যাপার ঘটেছে, এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু পারসিকিউশন চলছে। পরে এটা নিয়ে অনেক হলো, ইনভেস্টিগেশন হলো, ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকনসিস্টেন্সি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে, তারপর তারা উইথড্র করলো। এখন আপনি কি এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে, এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম, আমাদের তো সোসাইটি ফ্যাসিবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায়। আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেইলেন্স সিস্টেম তৈরি হয় তখন কি হয়, আপনার ওরওয়েলে আমরা পড়েছি যে ছেলে বাবাকে রিপোর্ট করছে, বাবা প্রতিবেশীকে রিপোর্ট করছে, সেখানে আমাদের জার্নালিস্টদের সাথে তো সোসাইটির ট্রাস্টের সম্পর্কটা আর আগের মতন নাই। তারা তো অনেকভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছে। সো ইভেন নাও যে আমি যেটা বললাম যে ডেইলি স্টারের যে ঘটনা আপনার হয়তো মনে থাকবে, আমার মনে আছে, তো এই ধরনের ঘটনাও ঘটেছে। আমার কাছে একটা জিনিস এটা শেষ, এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারের কথা যেটা আপনি বলতেছেন, সেটার ক্ষেত্রে আবার আমি যদি আপনার কাছে ফিরে আসি যে আপনি আবার বলতেছেন যে এখানে আসলে সত্য ব্যাপার না, এই যে সত্যটা ব্যাপার না, কনসেন্ট ম্যানুফ্যাকচার একটা বড় সংবাদ মাধ্যম কোন একটা এজেন্ডা সেট করতে গিয়ে, তার কায়েমি স্বার্থ করতে গিয়ে করলো, এবং তাকে আসলে তার একটা প্রিন্টার্স লাইন আছে, একটা এডিটোরিয়াল পলিসি আছে, তাকে আমরা ধরতে পারলাম। অথবা আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি একটা বিকল্প মিডিয়া করে তুলছি, আমার কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই, আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছি, কারণ সত্য কোনো ব্যাপার না, আমার এখন আদর্শটা প্রতিষ্ঠা করতে হবে। আপনি কি মনে করেন সেকেন্ডটা ভালো, যে আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবো যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া না? নট নেসেসারিলি, বাট অ্যাট লিস্ট এখানে হচ্ছে প্রোপাগান্ডা ডেমোক্রেটাইজেশন হচ্ছে। আগে ধরেন একজন করতে পারতো, এখন মানে আপনার মানে আওয়ামী লীগ যে দুষ্টামি করছে, এখন আমরা সবাই মিলে সেটা করতে পারতেছি। কংগ্রেচুলেশন। আমার মনে হয় যে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। কিন্তু আপনার কি শেষ কিছু বলার ছিল জনাব শাহ? কারণ আমরা যেহেতু একটু 5 মিনিট বেড়েছে, আমরা একটু রুমিন ফারহানা ব্যারিস্টারকে দিয়ে শেষ করতে চাই। আপনি যদি কিছু বলার থাকে। আমি ৭১ প্রসঙ্গে যে রাজনীতিটা হচ্ছে, আমি ওইটা নিয়ে একটা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি। ইন প্রিন্সিপাল আমি কথার সাথে এগ্রি করি, কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয়, আপনি যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বা যুদ্ধাপরাধীর সাথে রাজনীতি করছেন, সেটা কিন্তু আবার একটা প্রবলেম। এখানে আমি খালেদা জিয়ার বহু সমাবেশে গিয়েছি, উনি নিজামী মুজাহিদের মুক্তি চেয়েছেন, আমি তারেক জিয়ার বক্তব্য আছে। আমার মনে হয় যে আমরা 5 আগস্ট পরে আমরা একটা বড় ন্যাশন হিসাবে আমরা ফেল করেছি যে এই যে ফ্যাসিবাদের যারা ভিকটিম ছিল তাদেরকে আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করব না, এই কনসেনসাসে আমরা পৌঁছতে পারিনি। তো যার ফলে যে জিনিসটা হয়েছে 71, আমি মনে করি এটা অ্যালাইভ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে। তবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইশাক। বেসির রুমিন ফারহানা, আপনি যদি একদম মানে কোনো ছাড়া আপনি যদি 1 মিনিট বলেন, আমরা কোনো ইন্টারাপশন ছাড়া, প্লিজ। দেখুন, আমি তো একজন আইনজীবী, যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি আইনজীবী হিসেবে বলতে পারি না। নিজামের বিচার হয়েছে 2006-এর পরে। সো তার আগে আমি যদি তর্ক করি, আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি, যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধাপরাধী বলতে পারছেন না। 1, 2 হচ্ছে যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক রকম ব্যাপার আছে, কেলেঙ্কারি, স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সুখরঞ্জন বালির কাহিনী থেকে শুরু করে অনেক রকম কথা আছে। সেই আলোচনায় আজকে আমরা আর না ঢুকি। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পরে আমি চতুর্দিকে একটা চরম অসহিষ্ণুতা লক্ষ্য করি। এটা এক দলের সঙ্গে অন্য দলের অসহিষ্ণুতা, এক দলের ভেতরে নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে অসহিষ্ণুতা, এবং আমরা চারপাশে, যে আমার ভাই বলছিলেন যে স্টেট অ্যাক্টরের চেয়ে নন স্টেট অ্যাক্টর তো বরং সেফার যদি তারা মানে অ্যাট্রসিটি করে। না, এটা সেফার না। এটা সেফার না এই কারণেই যে স্টেট যখন সরাসরি কারোর রাইট ভায়োলেট করছে, কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে,
তখন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে যদি আপনি চান তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারেন। কিন্তু ধরুন মোহাম্মদপুরের একটা বাড়িতে কিশোর গ্যাং ঢুকে এলোপাতাড়ি 10 জনকে কুপিয়ে গেল, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা তারই ধারাবাহিকতার একটা ঘটনা। এবং আমরা যখন দেখি যে তৌহিদি জনতা মব মরাল পুলিশিং করছে এবং এই ব্যাপারে স্টেটের অ্যাক্টর যারা, তারা চুপ করে আছে, যেটা আপনি একদম সঠিকভাবে ধরেছেন যে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে, যখন তাদের ইচ্ছা হয় না তারা মুখ খোলে না, তখন আমাদের মতন যারা একেবারেই সাধারণ নাগরিক আমরা কিন্তু খুবই দুশ্চিন্তায় এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে দিন পাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, কথা বললেন রুমিন ফারহানা, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন এবং বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কথা বললেন, বাংলাদেশের অবস্থা তুলে ধরলেন। প্রিয় দর্শক, আজকে রুমিন ফারহানার বক্তব্য, সেই সাথে উপদেষ্টাদের নিয়ে যে বক্তব্য, 32 নম্বর ভাঙা এবং বর্তমান কি অবস্থায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টাগণ কোন অবস্থায় রয়েছেন, এই নানান বিষয়ে যে কথাবার্তা বললেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কেমন লাগলো, কি মনে করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আর কতদিন চলবে, বা আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো এই বিষয়ে রুমিন ফারহানা কথা বললেন, 32 নম্বর ভাঙলেন এই বিষয়েও কথা বললেন। আপনাদের কাছে কি মনে হচ্ছেন, আওয়ামী লীগকে আবারও ফিরবে, বা আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু, নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, বা আজকে রুমিন ফারহানার বক্তব্যটি কেমন যৌক্তিক আপনার কাছে মনে হয়েছে, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।